সাউথ এশিয়ান উইমেন্স রাইটস অর্গানাইজেশন সরো দীর্ঘদিন ধরে কমিউনিটির নারীদের নিয়ে কাজ করে আসছে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে সচেতনতামূলক কর্মকাণ্ড এবং পদক্ষেপ গ্রহণ করেছে। নানান রকম অর্থনৈতিক বিষয়গুলোকে সহজ করে তোলার প্রয়াস হিসাবে আমাদের এই ভিডিও সিরিজের আয়োজন। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে একজন কর্মীর আয় এবং আয় থেকে যে ডিডাকশনসগুলো হয় তা সম্পর্কে জানাবো। শুরুতেই আমরা ইনকামের ধরনগুলো জেনে নিব। আপনি নানানভাবে আয় করতে পারেন, যেমন চাকরি থেকে, পেনশন থেকে, কোনো কিছু বিক্রি করলে তার কমিশন থেকে, সম্পত্তি বিক্রি থেকে, টিপস এবং গ্র্যাচুইটি থেকে, উপহার হিসাবে অর্থ লাভ করলে সেটিও কিন্তু এক ধরনের আয় বলে বিবেচিত হয়। স্লাইডের বিষয়গুলো আয় হিসাবে বিবেচিত হলেও আমরা চাকরি থেকে আয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি যদি একজন কর্মী হন এবং একজন নিয়োগকর্তার অধীনে কাজ করেন, তাহলে আপনাকে আপনার ইনকাম এবং ইনকাম থেকে এমপ্লয়ার যে ডিডাকশনগুলো করছে সেটা সম্পর্কে জানতে হবে। এমপ্লয়মেন্ট ইনকাম বলতে আসলে আমরা কি বুঝি? এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান হলো এমপ্লয়ি এবং এমপ্লয়ার এই দুই পক্ষের মধ্যে একটি সম্পর্ক, যা শ্রমের বিনিময়ে কর্মচারীকে অর্থ প্রদান করে। এমপ্লয়মেন্ট ইনকামের মধ্যে সবথেকে পরিচিত এবং গুরুত্বপূর্ণ আয়গুলো হলো রেগুলার ইনকাম, ওভারটাইম, ভ্যাকেশন পে এবং হলিডে পে। এমপ্লয়মেন্ট ইনকামের মধ্যে ওভারটাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করা যে কোনো ঘন্টা ওভারটাইম ঘন্টা হিসেবে বিবেচিত হয়। অন্টারিও এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুসারে ফুল টাইম কাজ বলতে সপ্তাহে ৪৪ ঘন্টা কাজ করাকে বোঝায়। ওভারটাইম হলো ফুল টাইম কর্মসংস্থানের বাইরে কাজ করা অতিরিক্ত ঘন্টা। যারা ওভারটাইম কাজ করে তারা অবশ্যই কিছুটা বেশি অর্থ পাবার অধিকার রাখে। ওভারটাইম পেমেন্টের পরিমাণ হলো সপ্তাহে ৪৪ ঘন্টার উপরে অতিরিক্ত কাজ করার জন্য প্রতি ঘন্টার জন্য স্বাভাবিক সময়ের পেমেন্টের চেয়ে ১.৫ গুণ পরিমাণ বেশি অর্থ প্রদান করা। যদি কোনো কারণে আপনি চাকরি ছেড়ে দিয়ে থাকেন বা আপনার চাকরি চলে গিয়ে থাকে কিন্তু আপনার কিছু ওভারটাইম পে পাওনা থাকে, তাহলে আপনার নিয়োগকর্তা অবশ্যই আপনাকে ৩০ দিনের মধ্যে সেই ওভারটাইম পে পরিশোধ করে দিতে বাধ্য থাকবে। ভ্যাকেশন পে বা ছুটিকালীন বেতন এমপ্লয়মেন্ট ইনকামের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার চাকরির সময়কাল ৫ বছরের কম হলে আপনি প্রতি বছরে ২ সপ্তাহের ছুটি পাবেন এবং চাকরির সময়কাল ৫ বছরের অধিক হলে প্রতি বছরে ৩ সপ্তাহের ছুটি পাবেন। সাধারণত এমপ্লয়াররা ২ উপায়ে ভ্যাকেশন পে দিয়ে থাকেন, যার মধ্যে একটি হলো গ্রস স্যালারির ৪% হিসেব করে সেটা ভ্যাকেশন পে হিসাবে প্রদান করা। এক্ষেত্রে ৫ বছরের কম সময়ের কর্মচারীদের থেকে ৪% হারে এবং ৫ বছরের অধিক সময়ের কর্মচারীদের থেকে ৬% হারে ভ্যাকেশন পে প্রদান করা হয়। অন্য নিয়মটি হলো প্রতি পে চেকে ভ্যাকেশন পে না দিয়ে ওটা জমিয়ে রাখা এবং কর্মচারী ছুটিতে যাওয়ার পূর্বে তাকে সেই অর্থ প্রদান করা। এমপ্লয়মেন্ট ইনকামের আরেকটি জরুরি বিষয় হলো স্ট্যাচুটরি হলিডে পে। আপনি যদি সরকারি ছুটির আগের দিন আপনার জন্য থাকা নির্ধারিত শিফটে কাজ করেন এবং সরকারি ছুটির পরের দিনও আপনার নির্ধারিত শিফটে কাজ করেন, তাহলে আপনি পাবলিক হলিডে পে পাওয়ার অধিকারী হবেন, যদিও আপনি পাবলিক হলিডেতে কাজ না করেন। একে বলা হয় লাস্ট অ্যান্ড ফার্স্ট রুল। অন্টারিও এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুসারে একজন কর্মচারী ছুটির দিনে কাজ করতে পারেন এবং এ কাজের জন্য তিনি অর্থ পেতে পারেন। দুইভাবে এই অর্থ হিসাব করা হয়। হয় কর্মচারী ছুটির দিনে যত ঘন্টা কাজ করবেন
তত ঘন্টার জন্য নিয়মিত বেতনের পাশাপাশি তিনি ঘন্টা হিসেবে প্রিমিয়াম বেতন পাবেন, কিন্তু ওই দিন কাজ করার বিনিময়ে বিকল্প অন্য কোনো দিন ছুটি নিতে পারবেন না। অথবা ছুটির দিনে কাজ করা সমস্ত ঘন্টার জন্য তিনি রেগুলার ওয়েজই পাবেন এবং এর পাশাপাশি অন্য কোনো দিন একটি বিকল্প ছুটি নিতে পারেন। শুধু তাই নয়, ওই বিকল্প ছুটির দিনেও তিনি রেগুলার ওয়েজই পাবেন। স্ট্যাচুটরি হলিডে পের হিসাবটি একটু জটিল মনে হতে পারে। এক্ষেত্রে আমরা বলবো যে নিয়মিতভাবে পাবলিক ইনকাম সাপোর্ট সম্পর্কিত ওয়ার্কশপ চালিয়ে আসছে। সেখানে কর্মস্থলে কর্মচারীদের নানান রকম দায়িত্ব ও অধিকার নিয়ে সেশন রাখা হয়। ওইসব সেশনে আমরা পাবলিক হলিডে পে ক্যালকুলেশন নিয়েও আলোচনা করে থাকি। আপনারা ওই ওয়ার্কশপগুলোতে যোগ দিতে পারেন, তাহলে ওই ক্যালকুলেশনগুলো নিয়ে আরও স্পষ্ট ধারণা পাবেন আশা করি। এখন আমরা স্বকর্মসংস্থান থেকে আয় সম্পর্কে জানব। আপনার যদি নিজের কোনো ব্যবসা থাকে, তাহলে ওই ব্যবসা থেকে করা লাভই হলো আপনার আয়। সেই আয় থেকে যাবতীয় সব খরচ বাদ দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের নেট আয় হিসাব করতে পারেন এবং তার উপর মাসিক বা ত্রৈমাসিক হারে ট্যাক্স হিসাব করে যথাসময়ে সিআরএতে পাঠিয়ে দিতে হবে। অবশ্যই আপনার ইনকাম এবং খরচগুলোর যথাযথ রেকর্ড রাখতে হবে। কানাডা রেভিনিউ এজেন্সি থেকে কোনো তথ্য যাচাই বাছাই করতে চাইলে সাথে সাথে যেন আপনি তা প্রদান করতে পারেন। নিয়োগকর্তাদের কিছু দায়িত্ব আছে তার কর্মীদের প্রতি। একজন নিয়োগকর্তা অবশ্যই নিশ্চিত করবেন যে একটি নির্দিষ্ট দিনে সঠিক কর্মীকে সঠিক অর্থ বেতন হিসাবে প্রদান করা হচ্ছে কিনা এবং সঠিকভাবে নির্ধারিত ডিডাকশনগুলো করা হচ্ছে কিনা। একজন কর্মী হিসাবে আপনারও দায়িত্ব হলো এই বিষয়গুলো খেয়াল রাখা। নির্দিষ্ট সময়ে সঠিক বেতন পাচ্ছেন কিনা এবং বেতনের হিসাবগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। এতক্ষণ আমরা এমপ্লয়মেন্ট ইনকাম সম্পর্কে জেনেছি। এখন আমরা ডিডাকশন বা কর্তন সম্পর্কে জানব। কানাডায় সাধারণত ট্যাক্স, এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এবং পেনশন বাবদ বেতন থেকে অর্থ কেটে রাখা হয়। আমরা ভিডিওটির পরবর্তী অংশগুলোতে বেতন থেকে যে ডিডাকশন বা কর্তনগুলো করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। নিয়োগকর্তারা মোট 4টি খাতে বেতন থেকে কর্তন করে থাকেন। সেগুলি হলো ফেডারেল ইনকাম ট্যাক্স, প্রভিন্সিয়াল ট্যাক্স, কানাডা পেনশন প্ল্যান বাবদ এবং এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বাবদ। প্রতিটি পেচেক থেকে সব ধরনের কর্তনগুলো সঠিকভাবে সম্পন্ন করার পর নিয়োগকর্তারা তা কানাডা রেভিনিউ এজেন্সিকে পাঠিয়ে দেন। কানাডায় বসবাসকারী হিসেবে আমরা কানাডার ফেডারেল, প্রাদেশিক এবং আঞ্চলিক সরকারকে আয়কর দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের সবারই ট্যাক্সেবল ইনকাম সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ইনকাম থেকে সম্ভাব্য কর্তনগুলো বাদ দেওয়ার পর অবশিষ্ট যা থাকে তাকেই ট্যাক্সেবল ইনকাম বলে। ট্যাক্সেবল ইনকামের উপর ফেডারেল এবং প্রাদেশিক কর আরোপ করে থাকে। ট্যাক্সের কথা আসলেই প্রথমে যে বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার তা হলো বেসিক পার্সোনাল ইনকাম। প্রতি বছর ফেডারেল এবং প্রভিন্সিয়াল সরকার বেসিক পার্সোনাল ইনকাম হিসাবে একটি অ্যামাউন্ট নির্ধারণ করে দেয়। এই অ্যামাউন্টের সমান বা নিচে যদি কারো বার্ষিক আয় থাকে সেক্ষেত্রে তার থেকে কোনো ট্যাক্স কাটা হবে না। বেসিক পার্সোনাল ইনকাম প্রতি বছরের মুদ্রাস্ফীতির হারের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায় তাহলে বেসিক পার্সোনাল ইনকামের পরিমাণও বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি কমে গেলে আবার এটির পরিমাণও কমে যায়। স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন 2022 এবং 2023 সালের ফেডারেল এবং প্রভিন্সিয়াল সরকার কর্তৃক অনুমোদিত বেসিক পার্সোনাল ইনকাম কেমন ছিল।
ফেডারেল ও প্রাদেশিক সরকার কর্তৃক ট্যাক্সের একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা আছে। স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বাম পাশের অংশটি ফেডারেল সরকার কর্তৃক নির্ধারিত ট্যাক্সের পরিমাণ, যেটা বার্ষিক আয়ের উপর নির্ভরশীল। ডান পাশে দেওয়া আছে প্রাদেশিক সরকার কর্তৃক নির্ধারিত ট্যাক্সের পরিমাণ। আপনার ট্যাক্সেবল ইনকাম যদি $53,359 বা তার কম হয় তাহলে 15% হারে ট্যাক্স প্রদান করতে হবে। এটা ফেডারেল সরকারের নির্ধারিত পরিমাণ। আবার আপনার ট্যাক্সেবল ইনকাম যদি $49,231 হয় অথবা এর কম হয় তাহলে প্রাদেশিক সরকারের নির্ধারিত পরিমাণ অনুযায়ী 5.05% হারে ট্যাক্স প্রদান করতে হবে। দুই অংশের লিস্ট দুইটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ট্যাক্সেবল ইনকাম যত বৃদ্ধি পাবে ফেডারেল এবং প্রাদেশিক ট্যাক্সের পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে। একজন সচেতন নাগরিক হিসেবে কানাডা সরকারের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সময় মতো ট্যাক্স ফাইল রিটার্ন জমা দেওয়া প্রতিটি কর প্রদানকারী নাগরিকের দায়িত্ব। আবার ট্যাক্সের পরিমাণও যেন সঠিক হয় সেটাও খেয়াল রাখতে হবে। নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে সিআরএ কর্তৃপক্ষকে আপনার সঠিক ট্যাক্স নির্ণয়ে সাহায্য করা সবার নৈতিক দায়িত্ব। এর পাশাপাশি একজন নতুন কর্মী যখন একটি অর্গানাইজেশনে কাজ শুরু করবেন তাকে অবশ্যই TD1 এবং TD1ON এই ফর্ম দুটি পূরণ করতে হবে। ফর্ম দুটি কানাডা ফেডারেল এবং প্রাদেশিক সরকারের অনুমোদনকৃত ফর্ম, যাতে আপনার আয় ও ব্যয় সম্পর্কিত নানান রকম তথ্য চাওয়া হয়। এই ফর্মগুলো সঠিকভাবে পূরণ করলে আপনার এমপ্লয়ার সঠিকভাবে আপনার বেতন থেকে ট্যাক্স কাটতে পারবেন। কানাডা পেনশন প্ল্যান বা অবসরকালীন পেনশন হলো একটি মাসিক করযোগ্য সুবিধা, যা আপনি অবসর নেওয়ার সময় আপনার আয়ের একটি অংশ হিসেবে ধরা হয়। নিয়োগকর্তা তার কর্মীদের বেতন থেকে সিপিপি হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে রাখে। কানাডা সরকার কর্তৃক নির্ধারিত সিপিপির পরিমাণ হল 5.95%। কর্মী এবং নিয়োগকর্তা সমানভাবে এই অর্থ কন্ট্রিবিউট করে থাকেন। উদাহরণ হিসেবে আপনি যদি প্রতি মাসে $291.66 বেশি ইনকাম করেন তাহলে আপনার নিয়োগকর্তা আপনার গ্রস ইনকাম থেকে $291.66 বাদ দিয়ে যা থাকবে তার 5.95% পরিমাণ অর্থ সিপিপি হিসেবে কেটে রাখবে। পাশাপাশি সমপরিমাণ অর্থ এমপ্লয়ার নিজেও তার তরফ থেকে যোগ করে টোটাল পরিমাণটা একসাথে সিআরকে রেমিট করে দিবে। উদাহরণস্বরূপ আপনার মাসিক ইনকাম যদি $1128.40 হয় তাহলে $291 বাদ দিলে $837.40 থাকে। $837.40 উপর 5.95% হিসাব করলে $49.83 সিপিপি হিসাবে কেটে রাখা হবে এবং নিয়োগকর্তা তার নিজের তরফ থেকে আরও $49.83 যোগ করে সর্বমোট $99.66 আপনার সিপিপি হিসেবে সিআরএ অ্যাকাউন্টে জমা রাখবে। নিয়োগকর্তা একজন কর্মীর বেতন থেকে 1.63% পরিমাণ অর্থ ইআই হিসেবে কেটে রাখে এবং যে পরিমাণ অর্থ কেটে রাখে তার 1.4 গুণ সে তার নিজের ফান্ড থেকে কন্ট্রিবিউট করে থাকেন। এরপর সর্বমোট পরিমাণটা আপনার ইআই হিসেবে সিআরএকে পাঠিয়ে দেন। নিয়োগকর্তা নির্দিষ্ট কিছু কারণবশত যদি কর্মী ছাঁটাই করে তাহলে সেই কর্মী ইআই এর সুবিধাগুলো পেয়ে থাকেন। এক্ষেত্রে একজন কর্মীকে সরকারি নিয়ম অনুযায়ী পূর্বের 1 বছরের মধ্যে 700 ঘন্টা কাজের রেকর্ড দেখাতে হয়। বিভিন্ন পরিস্থিতিতে কর্মীরা ইআই এর সুবিধা পাবার জন্য অ্যাপ্লাই করতে পারে, যেমন অসুস্থতা, গর্ভাবস্থা, নবজাতক বা সদ্য দত্তক নেওয়া শিশুর যত্ন নেওয়া, গুরুতর অসুস্থ বা আহত ব্যক্তির যত্ন নেওয়া, পরিবারের একজন সদস্যের যত্ন নেওয়া যিনি গুরুতরভাবে অসুস্থ এবং মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
প্রতি পেচেকে সঠিক পরিমাণে ইআই এ কন্ট্রিবিউট করলে প্রয়োজনীয় পরিস্থিতিতে একজন এমপ্লয়ি সুন্দরভাবেই ইআই বেনিফিটের সুবিধা পেতে পারেন। আপনি যদি একজন বেতনভুক্ত কর্মচারী হন তাহলে আপনি হয়তো T4 স্লিপের কথা শুনে থাকবেন। প্রতি বছর ফেব্রুয়ারির দিকে আপনি আপনার এমপ্লয়ের কাছ থেকে T4 স্লিপটি পাবেন বা ইতোমধ্যেই হয়তো পাচ্ছেন। স্লাইডে আপনাদের সুবিধার জন্য আমরা একটি T4 স্লিপের ছবি দিয়ে দিলাম। এই স্লিপে পুরো বছর জুড়ে আপনার করা আয় এবং সমস্ত ডিডাকশনের পরিমাণ উল্লেখ থাকে। বার্ষিক ট্যাক্স রিটার্ন ফর্ম বা T1 জেনারেল পূরণ করার সময় এই T4 স্লিপটি খুবই প্রয়োজন হয়। এই স্লিপটি আপনাকে আপনার নিয়োগকর্তা ব্যক্তিগতভাবে মেইলে পাঠাতে পারেন অথবা কোম্পানির তরফ থেকে আপনার যদি কোনো পেরোল ওয়েবসাইট থাকে সেখানেও আপলোড করে দিতে পারেন। এই ছিল মোটামুটি এমপ্লয়মেন্ট ইনকাম ও ডিডাকশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এর বাইরে আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে জানার থাকলে আপনারা অবশ্যই স্লাইডে উল্লেখিত নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ঠিকানা এসে সামনাসামনি পরামর্শ বা সেবা নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।